1962 সালে যুদ্ধের কাহিনী ভারতবর্ষের গৌরবময় ইতিহাসের পাতায় একটা লজ্জাজনক অধ্যায়। যুদ্ধের ঘটনাটির সূত্রপাত যে 1960-62 দশকে হয়েছিল এমনটা কিন্তু নয়। এই যুদ্ধের বীজ কোনো না কোনোভাবে ইংরেজদের আমলেই রোপণ করা হয়েছিল। কি ছিল সেই যুদ্ধের বীজ? বর্ডার কনফ্লিক্ট, মানে ভারত এবং চীনের বর্ডার সমস্যা। কার আন্তর্জাতিক সীমানা কতটা সেটা স্পষ্টভাবে কোনোদিনই বন্টন করা হয়নি, যার ফলপ্রসূত এই যুদ্ধের পরিণাম, যা প্রত্যেক ভারতবর্ষের হৃদয়ে আজও বেদনাদায়ক একটা পরিস্থিতির সৃষ্টি করে। স্বাধীনতার পূর্বের একটু ঘটনা বলি। 1800 শতাব্দীতে চীন ছিল একটি ছন্নছাড়া দেশ। চীনে বিভিন্ন রকম রাজবংশ চীনের বিভিন্ন প্রদেশে শাসন করত। চীনে প্রায় গৃহযুদ্ধ লেগে থাকে। চীনে সেরকম একটি রাজবংশ ছিল কুইং ডাইনেস্টি, যেটা চীনের পশ্চিম পার্শ্ববর্তী জিনজিয়াং প্রদেশটাকে কন্ট্রোল করত। আর এই জিনজিয়াং প্রদেশের পাশেই রয়েছে তিব্বত দেশ, যে দেশটার 1950 সাল পর্যন্ত অস্তিত্ব ছিল। কিন্তু 1950 সালের পরে এই দেশটার সঙ্গে কি হয়েছিল সেটা আমি একটু পরে বলছি। চীন ও ভারতের সীমানা 1950 সাল পর্যন্ত একসঙ্গে কোনোদিনই ছিল না, বরং ভারতের সীমানার সঙ্গে তিব্বতের সীমানা মিলত। চীনের এই জিনজিয়াং প্রদেশের পশ্চিম পার্শ্ববর্তী একটি এলাকা ভারতের সীমানার সঙ্গে মিলত, যেটির নাম ছিল আকসাই চীন, যেটি প্রায় 38,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থিত। এই এলাকাটির এরিয়া প্রায় সুইজারল্যান্ডের মতো একটা দেশের গোটা দেশের সমান। আকসাই চীন কিন্তু জম্মু কাশ্মীরে লাদাখের পশ্চিম পাশে অবস্থিত। আর এই যত গন্ডগোলের সূত্রপাত এই আকসাই চীন থেকেই হয়েছিল। 1865 সালে তৎকালীন ইংরেজ সার্ভেয়ার স্যার উইলিয়াম জনসন একটি ম্যাপ প্রকাশ করে দেখালেন যে এই আকসাই চীনের 1/3 অংশ ভারতের এরিয়ার মধ্যে পড়ে, এবং তিনি এই বর্ডার বরাবর একটা লাইন প্রকাশ করেছিলেন। তার নাম দিয়েছিলেন জনসন লাইন। কিন্তু তৎকালীন চীনের অফিসিয়ালরা এই লাইনটিকে মানবে না বলে ঘোষণা করে দিয়েছিল, কারণ এই লাইনটি নাকি টানার সময় তাদের কোনোভাবে জানানো হয়নি, তাই তারা এই লাইনকে মানবে না। কিন্তু সমস্যা ছিল যে এই জিনজিয়াং প্রদেশ কোনোদিনই চীনের আন্ডারে ছিল না, এটা সম্পূর্ণ একটা স্বাধীন এলাকা ছিল। 1878 সালে চীন এই জিনজিয়াং প্রদেশটাকে সম্পূর্ণভাবে নিজেদের কন্ট্রোলে করে নেয়। 1892 সালে চীন কারাকোরাম পাসের কাছে একটা বাউন্ডারি সেট করে দেখায় যে এই আকসাই চীন জিনজিয়াং প্রদেশের অংশ। 1899 সালে ব্রিটিশ অফিসিয়ালরা আবার চীনকে এই বর্ডার কনফ্লিক্ট নিয়ে আলোচনায় বসতে বলে, কিন্তু চীনের অফিসিয়ালরা কোনোভাবেই এই আলোচনাতে বসতে রাজি হয়নি। 1901 সালে এই কুইং ডাইনেস্টির পতন শুরু হলো এবং চীনারা নিজেদের দেশের মধ্যে গৃহযুদ্ধে লিপ্ত হয়ে গেল, যার ফলে এই সমস্যাটা একটা সমস্যায় রয়ে গেল। 1914 সালে তৎকালীন ভারত সরকার এবং তিব্বত সরকারের মধ্যে একটি চুক্তি হয়েছিল, যেটির নাম দেওয়া হয়েছিল সিমলা চুক্তি। এই চুক্তির মাধ্যমে ভারত এবং তিব্বতের আন্তর্জাতিক সীমানা কতটা সেটা ম্যাকমোহন লাইনের মাধ্যমে দেখানো হয়েছিল। কিন্তু চীন আবার এই বিষয়ে হস্তক্ষেপ করলো। তারা বলল যে তিব্বতের মধ্যে নাকি কোনো স্থায়ী সরকার নেই, তাই তাদের কোনো চুক্তি করার কোনো অধিকার নেই। এই আকসাই চীন নিয়ে চীনের প্রথম থেকে সমস্যা ছিল এবং তারা কোনোদিনই এই সমস্যার সমাধান করতে চাইতো না। যাই হোক, এইভাবে প্রায় 40 বছর অতিক্রান্ত হয়ে গেল এবং চীন এবং ভারত দুটো দেশই 1945 সালের পরে স্বাধীনতা পেল। এইবারে আমরা স্বাধীনতার পরবর্তী কাহিনীর কথা বলি। 1950 সালে যখন ভারতবর্ষে নতুন সংবিধান তৈরি হলো, সেই সময় ভারতীয় প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তৎপর ছিলেন। আর সেই 1950 সালে চীনের আর্মিরা তিব্বত দেশটাকে পুরোপুরিভাবে নিজেদের দখলে করে নিয়েছিল। আর এর ফলে চীনের সঙ্গে ভারতীয় সীমানা আকসাই চীন থেকে শুরু করে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, মানে বর্তমানে যে অরুণাচল প্রদেশ, সেই পর্যন্ত যুক্ত হয়ে গেল। চীনের এই তিব্বত দখলের পিছনে সমস্ত প্রতিবেশী দেশ, এমনকি রাশিয়াও পর্যন্ত চীনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। কিন্তু ভারত সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার খাতিরে চীনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেনি, বরং ভারতীয় পার্লামেন্টে নেহেরু জানিয়েছিল যে এটা সম্পূর্ণভাবে চীনের ব্যক্তিগত সমস্যা, এই বিষয়ে হস্তক্ষেপ করার ভারতের কোনো অধিকার নেই। এইটাই ছিল নেহেরুর দ্বিতীয় বড় ঐতিহাসিক ভুল। প্রথম ভুলটা ছিল যখন 1949 সালে চীনে কমিউনিস্ট সরকারের সূচনা হয়, সেই সময় সমস্ত পশ্চিমী দেশ চীনকে মান্যতা দিতে রাজি ছিল না। শুধুমাত্র ভারত বন্ধুত্বের খাতিরে চীনের পাশে দাঁড়িয়েছিল এবং চীনকে সব রকম সাহায্যের কথা ঘোষণা করেছিল। 1950 সালে ভারত এবং চীনের মধ্যে প্রথম ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ তৈরি হয়। আর 1954 সালে ভারত ও চীনের মধ্যে প্রথম পঞ্চশীল নীতি গৃহীত হয়েছিল। 1950 থেকে 1957-58 সাল পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 1956 সালে চীন জিনজিয়াং প্রদেশকে তিব্বত পর্যন্ত জোড়ার জন্য আকসাই চীনের উপর দিয়ে একটা রাস্তা তৈরি করেছিল, যার ফলে আবার ঝামেলা শুরু হয়ে গেল। 1958-59 সাল পর্যন্ত ভারত তো জানতেই পারেনি চীন এরকম একটা রাস্তা তিব্বত পর্যন্ত তৈরি করে ফেলেছে। পরে যখন চীন একটি ম্যাপ প্রকাশ করলো, যার মাধ্যমে ভারত জানতে পারলো। 1959 সালে যখন তিব্বতের মানুষেরা চীনের আর্মিদের উপর অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, সেই সময় সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দলাই লামা নামে একজন ব্যক্তি। পরে তিনি চীনের আর্মিদের হাতে ধরা পড়ার ভয়ে ভারতে রিফিউজি হিসেবে আশ্রয় নিয়েছিল এবং তাকে আশ্রয় দিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। আর এই বিষয়টি নিয়ে চীন সরকার পুরোপুরিভাবে খেপে গিয়েছিল। 1960 সালে চীনের প্রিমিয়ার জু এনলাই ভারতে এসেছিলেন এবং তিনি নেহরুর কাছে কিছু প্রস্তাব রেখেছিলেন। প্রস্তাবে বলা হয়েছিল যে ভারত আকসাই চীন চীনাদের দিয়ে দিক, যার বদলে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, মানে বর্তমানে যে অরুণাচল প্রদেশ, সেই অরুণাচল প্রদেশের উপর ভারতের কন্ট্রোল সবসময় বজায় থাকবে। বর্তমানে যে অরুণাচল প্রদেশ, তৎকালীন সময় সেই অরুণাচল প্রদেশকে বলা হতো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। আর এই নিফার উপরেই চীনের প্রথম থেকে নজর ছিল।
ছিল, কারণ চীনারা মানত যে তিব্বতের একটা অভিন্ন অংশ এই নিফা, যার উপরে চীনাদের সম্পূর্ণভাবে অধিকার রয়েছে। ভারত তখন এই চীনের প্রস্তাবটিকে ফিরিয়ে দিয়েছিল। এই আলোচনা বিফল হওয়ার পর চীনের আর্মিরা আকসাই চীনের উপর আস্তে আস্তে ঘাঁটি বানাতে শুরু করে এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি মানে অরুণাচল প্রদেশের তাওয়াং ডিস্ট্রিক্ট বরাবর ভারতে ঢোকার চেষ্টা করে। আকসাই চীনের উপর একটু আমি বলে রাখি, আকসাই চীন ছিল একটি জনবসতিহীন দুর্গম এলাকা, যেখানে ছোট ছোট পাহাড় পর্বত নদী দিয়ে চারদিক দিয়ে ঘেরা ছিল, যেখানে আর্মি ঘাঁটি বানানো এবং সেটিকে মেনটেন করা, রাস্তা তৈরি করা একটা বিরাট একটা ব্যয়বহুল ব্যাপার ছিল এবং সেটির উপর ভারত সরকার কোনোদিনই গুরুত্ব দেয়নি। নেহেরু ভাবতো যে চীনের আর্মিরা আকসাই চীনে আসবে, আবার ঘুরে নিজেদের দেশে ফিরে যাবে, কিন্তু চীনের আর্মিরা এই আকসাই চীনের উপর একটা অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি নিয়ে আস্তে আস্তে এগোচ্ছিল। কিন্তু নেহেরু কোনোদিনই বুঝতে পারেন। পরে যখন তিনি ব্যাপারটা আস্তে আস্তে বুঝতে পারলেন, তিনি 1960 সালে ফরওয়ার্ড পলিসি নামে একটা নীতি গ্রহণ করেছিলেন। এই ফরওয়ার্ড পলিসির মাধ্যমে ভারতীয় আর্মিরা জনসন লাইন এবং ম্যাকমোহন লাইন দুটি লাইন বরাবর নিজেদের ঘাঁটি বানাবে এবং পেট্রোলিং শুরু করবে, যাতে চীনের আর্মিরা আস্তে আস্তে নিজেদের আগের পজিশনে ফিরে যেতে পারে। এই ফরওয়ার্ড পলিসি নিয়ে চীন খুব অসন্তোষ প্রকাশ করেছিল এবং ভারত সরকারকে এই পলিসি তুলে দেওয়ার জন্য হুমকি পর্যন্ত দিয়েছিল, কিন্তু নেহেরু তাতে কোনো কর্ণপাত করেননি। যুদ্ধের সূত্রপাত। পণ্ডিত জওহরলাল নেহেরু মনে প্রাণে বিশ্বাস করতেন যে চীন কোনোদিন এই এরিয়া ইস্যু নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করতে আসবে না, কিন্তু তৎকালীন ভারতীয় ইন্টেলিজেন্স ব্যুরো আইবি এবং ভারতীয় সেনা প্রধান কে.এস. থিমাইয়া চীনের গতিবিধি সম্পর্কে নেহেরুকে জানিয়েছিলেন এবং সতর্ক থাকতে বলেছিলেন, কিন্তু নেহেরু তাতে কোনো কর্ণপাত করেন। চীনের এই যুদ্ধ মনোভাবাপন্ন বিষয়ে তৎকালীন যে প্রতিরক্ষা মন্ত্রী ছিল ভারতের, কৃষ্ণ মেনন, তার সঙ্গে ভারতীয় যে জেনারেল ছিল কে.এস. থিমাইয়া, তার সঙ্গে একটা মতভেদ হয়েছিল, যার ফলে তৎকালীন সেনা প্রধান ইস্তফা পর্যন্ত দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তার ইস্তফা কিন্তু গৃহীত হয়নি। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী প্রথম থেকে বিশ্বাস করতেন যে চীন আমাদের প্রধান শত্রু নয়, আমাদের প্রধান শত্রু হচ্ছে পাকিস্তান, পাকিস্তান থেকে আমাদের সুরক্ষিত থাকতে হবে, যার ফলে তিনি বেশি পরিমাণে ভারতীয় সেনাবাহিনী এবং যুদ্ধের সাজ সরঞ্জাম পাকিস্তান বর্ডারে নিয়োগ করেছিলেন। এদিকে চীন সীমান্তে মাত্র 10 থেকে 12,000 সেনাবাহিনী তিনি রেখেছিলেন। ভারত কোনোদিনই বুঝতে পারেনি যে চীন একটি যুদ্ধ মনোভাবাপন্ন গতিবিধি নিয়ে আস্তে আস্তে এগোচ্ছে। সেই মতো ভারতে কোনো রকম কোনো আগাম যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়নি। 14 অক্টোবর 1962 সালে চীনের তরফে ভারতকে একটা হুঁশিয়ারি দেওয়া হয়। তাতে বলা হয়েছিল যে ভারত যদি ফরওয়ার্ড পলিসি তুলে না নেয়, তার চরম মূল্য ভারতকে চোকাতে হবে, কিন্তু এই বিষয়টিকেও নেহেরু কোনোভাবে গুরুত্ব দেননি। তার কিছুদিন পর 1962 সালে 20 অক্টোবর চীনের আর্মিরা দুই প্রান্ত থেকে মানে আকসাই চীন এবং অরুণাচল প্রদেশ থেকে ভারতের উপর অ্যাটাক শুরু করে। চীনের আর্মিদের দুটো লক্ষ্য ছিল, আকসাই চীন এবং অরুণাচল প্রদেশ দুটোকেই দখল করা। সেই মতো চীনের আর্মিরা প্রথম অ্যাটাকটা শুরু করলো এই আকসাই চীনের চিপচাপ ভ্যালির পশ্চিম পার্শ্ববর্তী এলাকা থেকে, আর দ্বিতীয় অ্যাটাকটা শুরু করলো এই নিফার তাওয়াং ডিস্ট্রিক্ট থেকে, মানে অরুণাচল প্রদেশের যে তাওয়াং ডিস্ট্রিক্ট ছিল সেটি থেকে, যেটি ভুটানের একদম কাছে অবস্থিত। ভোর রাত 5:15 থেকে চীনের আর্মিরা ভারতীয় সেনাবাহিনীর উপর মর্টার, সেল এবং অত্যাধুনিক বন্দুক নিয়ে আস্তে আস্তে অ্যাটাক শুরু করে, কিন্তু এর জবাবে ভারতীয় সেনাবাহিনীর কাছে চীনের তুলনায় কোনো রকম কোন অত্যাধুনিক সাজ সরঞ্জাম, অস্ত্রশস্ত্র, ট্যাঙ্কার, মোটার সেল কিছুই ছিল না। ফলে ভারতীয় সেনাবাহিনীর অনেক জওয়ান আস্তে আস্তে চীনের সেনাবাহিনীর কাছে মৃত্যুবরণ করে এবং অনেকে পিছু হটতে বাধ্য হয়। যুদ্ধে যেখানে চীনের সেনাবাহিনী ছিল প্রায় 40,000 কাছাকাছি, আর সেই মতো ভারতীয় সেনাবাহিনী ছিল মাত্র 10 থেকে 20,000, কিন্তু এত কম সেনাবাহিনী এবং পুরনো অস্ত্রশস্ত্র নিয়ে চীনের 40,000 আর্মির বিরুদ্ধে কি যুদ্ধ করা কোনোদিনই সম্ভব? কোনোদিনই সম্ভব নয়। আর যার ফলে মাত্র 4 দিনের মধ্যে চীনের আর্মিরা অরুণাচল প্রদেশের 16 কিমি পর্যন্ত ভেতরে ঢুকে যায় এবং পুরো এলাকাকে নিজেদের দখলে করে নেয়। এই যুদ্ধটা চলছিল তো ইস্টার্ন জোন বরাবর, আর অন্যদিকে ওয়েস্টার্ন জোন বরাবর মানে আকসাই চীন বরাবর। আকসাই চীনের যে চিপচাপ ভ্যালি, গালওয়ান ভ্যালি, প্যাংগং লেকের প্রায় 14,000 স্কয়ার কিলোমিটার যে এরিয়া ছিল, সেটি পুরোপুরিভাবে চীনারা নিজেদের দখলে করে নেয়। ভারতীয় সেনাবাহিনী কোনো রকম কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। যখন যুদ্ধ চলছে, ভারতীয় প্রধানমন্ত্রী তখন নেপালে ছিলেন এবং প্রতিরক্ষা মন্ত্রী কৃষ্ণ মেনন তখন লন্ডনে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা যুদ্ধের বিষয়ে পর্যালোচনা শুরু করেছিলেন। একদিকে ভারতবর্ষে ইমার্জেন্সির মতো একটা বিরাট যুদ্ধ চলছে, আর অন্যদিকে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী দুইজন বিদেশে আছেন, আর এই যুদ্ধের সমস্ত দায়িত্ব তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিক্রম কলকে দেওয়া হয়েছিল, যে কিনা নেহেরু সাহেবের আত্মীয় ছিলেন। যুদ্ধ সম্বন্ধে তার কোনো প্রাথমিক অভিজ্ঞতাই ছিল না। যুদ্ধ চলাকালীন চীনের প্রিমিয়ার জু এনলাই তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রীকে নেগোসিয়েশন করার জন্য একটা চিঠি লিখেছিলেন। চিঠির মাধ্যমে বলা হয়েছিল যে আন্তর্জাতিক সীমানা নিয়ে আমরা আলোচনায় একটা বসতে চাই। দুই দেশের সেনাবাহিনী বর্তমানে যে পজিশন রয়েছে সেখান থেকে তারা 20 কিলোমিটার পিছনে সরে যাবে। চীন এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সিকে খালি করে বরাবরের মতো চলে যাবে নিজের পজিশনে, এবং দুই দেশের সেনাবাহিনী বর্তমানে যে পজিশনে রয়েছে সেখান থেকে অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোলটা শুরু হবে। এই প্রস্তাবই চীনের প্রিমিয়ার জু এনলাই নেহেরুকে দিয়েছিলেন, কিন্তু নেহেরু কোনোদিনই এই প্রস্তাব মানেন, কারণ চীন আকসাই চীনের অর্ধেকটার বেশি দখল করে নিয়েছিল। তারা যদি সেখান থেকে 20 কিলোমিটার পিছনে সরে যায় তাহলে কি হবে? তারা তো প্রায় বলতে গেলে
অর্ধেকটা আকসাই চীন দখলই করে নিয়েছে। এটা তো ছিল চীনের তরফে একটা হিউমিলিয়েটিং প্রস্তাব ভারতের প্রতি। এই প্রস্তাবের উত্তরে 27 অক্টোবর 1962 সালে নেহেরু সাহেব চীনের উদ্দেশ্যে বলেছিলেন যে চীন যেন বর্ডারে শান্তিপূর্ণতা বজায় রাখে এবং 8ই সেপ্টেম্বর 1962 সালের আগে দুই দেশের সেনাবাহিনী যে পজিশনে ছিল সেই পজিশনে যেন আবার ফিরে যায়। এইভাবে কয়েকদিন আরো যুদ্ধ চলতে থাকে। 4 নভেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত মাত্র 10 দিনের জন্য চীন হঠাৎই যুদ্ধবিরতি ঘোষণা করে। এই টাইমের মধ্যে ভারত সরকার বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিজের কাছে সাহায্য চাইতে শুরু করে। ভারত ও চীন যুদ্ধ চলাকালীন পৃথিবীর দুই শক্তিশালী দেশ রাশিয়া এবং আমেরিকা দুই দেশের মধ্যে তখন কিউ-1 মিসাইল ক্রাইসিস চলছিল, যার ফলে তারা তৎক্ষণাৎ ভারতকে আর্মি দিয়ে সাহায্য করতে পারেনি। তবে আমেরিকান প্রেসিডেন্ট কিছু যুদ্ধজাহাজ এবং এয়ারক্রাফট ভারতের উদ্দেশ্যে রওনা করে দিয়েছিলেন। 14 নভেম্বর পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করার পর চীনের সেনারা আবার আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করে আরো অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি নিয়ে, যার ফলে চীনের সেনারা অরুণাচল প্রদেশের 60 কিমি ভেতরে অসমের তেজপুর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর অন্যদিকে পশ্চিম প্রান্তে আকসাই চীনের প্রায় 34,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া চীন সেনারা দখল করে নিয়েছিল। 14 থেকে 21 নভেম্বর পর্যন্ত অনবরত 7 দিন যুদ্ধ চলার পর চীনের জুয়েনলাই হঠাৎই যুদ্ধবিরতি ঘোষণা করে এবং হঠাৎই চীন সেনারা অরুণাচল প্রদেশ থেকে ম্যাকমোহন লাইন বরাবর পেছনের দিকে হটতে শুরু করে। অরুণাচল প্রদেশকে চীন সেনারা সম্পূর্ণ মুক্ত করে দেয়, কিন্তু আকসাই চীনের যে 34,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া তারা দখল করে নিয়েছিল সেটা তারা ছাড়েন। এখান থেকে তারা অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল ঘোষণা করে ফেলেছিল, যার ফলে ভারতের হাত থেকে আকসাই চীনের 1/3 অংশ চীনের দখলে চলে গিয়েছিল। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে চীন যদি ভারতের অন্দরে এতটা দখল করে নিয়েছিল তাহলে কেন তারা পিছনে ফিরে আসতে বাধ্য হয়েছিল? এর পিছনে কিছু কারণ ছিল, যার প্রথম কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল প্রেসার। ভারতের উদ্দেশ্যে আমেরিকার যুদ্ধজাহাজ রওনা হয়ে গিয়েছিল। অন্যদিকে আরো কিছু সাহায্যের জন্য অন্যান্য দেশ ভারতের দিকে এগিয়ে এসেছিল, যার ফলে চীনের উপরে একটা ইন্টারন্যাশনাল প্রেসার তৈরি হয়ে গিয়েছিল এবং চীন কোনোদিনই চাইতো না যে আমেরিকা যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করুক। 2 নম্বর কারণ হচ্ছে 14 নভেম্বরের যুদ্ধের সময়, এই সময় ভারতে শীতকাল চলে, সেই সময় চীনের সেনাদের রসদে টান পড়ে গিয়েছিল। তাদের অস্ত্রশস্ত্র খাবার যোগানে অনেক অসুবিধা হচ্ছে, যার ফলে চীনাদের তরফে যুদ্ধ পরিচালনা করা অনেকটা অসম্ভব হয়ে পড়ে গিয়েছিল। 3 নম্বর কারণ হচ্ছে চীনের উদ্দেশ্য এই যুদ্ধের মাধ্যমে পুরোপুরি সফল হয়ে গিয়েছিল। তাদের মেন উদ্দেশ্য ছিল ভারতের থেকে আকসাই চীনকে দখল করা এবং ভারতের যে ফরওয়ার্ড পলিসি নেহেরু গ্রহণ করেছিলেন সেটিকে বন্ধ করা। তারা যখন দুটি ক্ষেত্রে সফল হয়ে গেল তাদের পক্ষে যুদ্ধ পরিচালনা করা কোনো দরকার ছিল না। আরো একটি লাস্ট পয়েন্ট হতে পারে যে আন্তর্জাতিক সীমানা রক্ষণ করার জন্য তারা কতটা পরিমাণ ডেসপারেট হতে পারে। অ্যাকচুয়ালি এই যুদ্ধের সময় ভারতের অর্থনীতি চীনের অর্থনীতির থেকে অনেক বেটার পজিশনে ছিল। চীনের অর্থনীতি তখন আস্তে আস্তে ভরাডুবির দিকে যাচ্ছিল। দেশের অভ্যন্তরে নাগরিকদের ভেতরে চীন সরকারের প্রতি একটা বিদ্রোহ চলছিল, আর চীন সরকার দেশের নাগরিকদের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘোরানোর জন্য এরকম একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে ফেলেছিল। এই যুদ্ধের ফলে দুই দেশের সেনাবাহিনীর কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা একটু দেখে নেওয়া যাক। ভারতের 15,000 সৈনিকের মধ্যে 1386 জন সৈনিক শহীদ হয়ে গিয়েছিলেন এবং 1700 জন সৈনিক নিখোঁজ হয়ে গিয়েছিলেন। 4000-এর বেশি সৈনিককে চীন সেনারা বন্দী বানিয়ে ফেলেছিল। আর অন্যদিকে চীনের 722 জন সৈনিক মারা পড়েছিল আর 1600-র বেশি সৈনিক নিখোঁজ হয়ে গিয়েছিল। এখন প্রধান বক্তব্য হচ্ছে যে ভারতের অর্থনীতি যদি চীনের থেকেও বেটার পজিশনে থাকে তাহলে ভারত কেন যুদ্ধে হেরে গিয়েছিল? নাম্বার 1 কারণ নেহেরু সাহেব চীনের প্রতি অতিরিক্ত দুর্বল মনোভাব দেখিয়েছিলেন। তার বিদেশ নীতি অনেক দুর্বল ছিল। নেহেরু সাহেব কোনোদিনই মনে প্রাণে ভাবতেন না যে চীন এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে। 2 নম্বর কারণ হচ্ছে তৎকালীন যুদ্ধের পরিস্থিতির সময় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের মতভেদের কারণে সেনাপ্রধান ইস্তফা দিয়ে দিয়েছিল, যার ফলে একটা বিনা অভিজ্ঞতা সম্পন্ন সেনাপ্রধানকে যুদ্ধের সমস্ত দায়িত্ব দেওয়া হয়। যখন তিনি যুদ্ধের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তাকে যুদ্ধক্ষেত্র থেকে দিল্লিতে নিজের বাড়িতে নিয়ে আসা হয় এবং তিনি বাড়ি থেকেই যুদ্ধের সমস্ত পর্যালোচনা করছিলেন। 3 নম্বর কারণ হচ্ছে ভারতের যে শক্তিশালী এয়ারফোর্স এবং নাভাল সিস্টেম ছিল সেই নাভাল সিস্টেম ও এয়ারফোর্সকে এই যুদ্ধে একদম ব্যবহার করা হয়নি। তৎকালীন সময় চীনের এয়ারফোর্সের থেকে ভারতীয় এয়ারফোর্স অনেক শক্তিশালী ছিল, কিন্তু সেই সময় নেহেরু সাহেব ভেবেছিলেন যে ভারতীয় এয়ারফোর্স যদি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করে তাহলে চীনের এয়ারফোর্স ওই যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করবে এবং তারা ভারতের বিভিন্ন শহরে বোমবারিং করতে পারে, যার ফলে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন ভারত হতে পারে। তার এই সিদ্ধান্তটা চরম ভুল ছিল। 4 নম্বর কারণ হচ্ছে ভারত আকসাই চীন এবং অরুণাচল প্রদেশের সীমানা বরাবর কোনো রাস্তা তৈরির সিদ্ধান্ত নেয়নি। নেহেরু ভেবেছিল যে যদি এরকম কোন রকম রাস্তা তৈরি করা যায় তাহলে চীন সহজে এই রাস্তাটুককে ভারতে প্রবেশ করতে পারে, কিন্তু বাস্তবে যুদ্ধক্ষেত্রে উল্টোটাই হয়েছিল। রাস্তা না তৈরি করার ফলে দুর্গম এলাকায় ভারতীয় সেনাবাহিনীরা প্রবেশ করতে পারেনি, আর যার ফলে ভারতীয় সেনাবাহিনীর তরফে সাপ্লাই রুট অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছিল। 5 নম্বর কারণ হচ্ছে ভারতের যে ডিফেন্স সিস্টেম, মর্টার সেল, এয়ার গানস এবং সোলজারের যে পোশাকগুলি ছিল সেগুলি কোনোদিনই অত্যাধুনিক ছিল না, সবই ইংরেজদের ফেলে যাওয়া জিনিসপত্র ছিল। ভারত সরকার এই ডিফেন্স সিস্টেমের পেছনে কোনো কিছু খরচা করতে চাইতো না। নেহেরু সাহেব ভেবেছিলেন যে আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা গান্ধীজির দেশ, আমাদেরকে কেউ কোনোদিন অ্যাটাক করতে আসবে না। এই যুদ্ধে হারের পর তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী কৃষ্ণ মেনন ইস্তফা দিয়ে দিয়েছিলেন। ইন্টারন্যাশনালি ভারতের ইমেজ
ইমেজের উপর একটা দুর্বল সরকারের শাসনের ছাপ স্পষ্ট ফুটে উঠেছিল। এই যুদ্ধে ভারতের হারের কারণ খুঁজতে গিয়ে তৎকালীন সরকার একটা কমিটি গঠন করেছিলেন, যেটার নাম দেওয়া হয়েছিল হেন্ডারসন ব্রুকস কমিটি। যে রিপোর্টের মাধ্যমে তৎকালীন ভারত সরকারের দুর্বলতা এবং আরো অনেক কিছু গোপনীয় তথ্য প্রকাশ করা হয়েছিল। কিন্তু নেতাজির অন্তর্ধান রহস্যের মতো সেই রিপোর্টও আজ প্রত্যেক ভারতবাসীর কাছে পেশ করা হয়নি। হয়তো যদি সেই রিপোর্টকে জনসমক্ষে প্রকাশ করা যেত তাহলে হয়তো কেচকুড়িতে আরো অনেক কেউ উঠে বেরিয়ে আসতে পারে। তাই এখনো পর্যন্ত সেই রিপোর্টকে প্রকাশ করা হয়নি। আর এইগুলি ছিল ভারত চীন যুদ্ধের অন্যতম মূল কারণ। আমি আশা করব ভিডিওটা আপনাদের সকলকে ভালো লেগে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অতি অবশ্যই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করুন। আজকের মতো নমস্কার।